ওকে, তো আজকে আমরা যে পার্টিকুলার শিডিউলিং অ্যালগোরিদমটা নিয়ে ডিসকাশন করব সেটা নাথিং বাট অ্যাজ আমরা স্ক্রিনে অলরেডি দেখতেই পাচ্ছি, দ্যাট ইজ দ্য রাউন্ড রবিন শিডিউলিং। ওকে, রাউন্ড রবিন শিডিউলিং এ সব থেকে ইম্পর্টেন্ট যে পার্টটা বাকি শিডিউলিং অ্যালগোরিদম গুলোর থেকে এখানে যেটা আলাদা, সেটা হচ্ছে যে রাউন্ড রবিন শিডিউলিং এ একটা টাইম কোয়ান্টাম গিভেন থাকে। টাইম কোয়ান্টাম কি জিনিস? টাইম কোয়ান্টাম হচ্ছে এমন একটা টাইম ইন্টারভাল, যে ইন্টারভাল অবধি একটা প্রসেস এক্সিকিউট করতে পারবে। ততক্ষণে যদি তার বাস টাইম বা সিপিইউ টাইম শেষ না হয়ে গিয়ে থাকে, তাহলে সেই মোমেন্টে তাকে ওই পার্টিকুলার সিপিইউ কে ছেড়ে দিতে হবে। বাট সেই সময় সিপিইউ কি করবে, একটা ইন্টারাপ্ট কল করবে, করে তাকে সিম্পলি ওখান থেকে বার করে দেবে বা প্রিএম্প্ট করে দেবে, করে আবার নেক্সট যে প্রসেস আছে তাকে আবার নেক্সট টাইম ইন্টারভাল দিয়ে দেবে। জাস্ট বি লাইক যে একটা টিকিট কাউন্টার আছে, সেই পার্টিকুলার টিকিট কাউন্টারে প্রত্যেককে মিনিমাম 3 মিনিট করে টাইম বা 2 মিনিট করে টাইম দেওয়া হলো। এবার কারোর যদি 2 মিনিটের বেশি সময় লাগে, তাহলে তাকে সরে আবার পিছনে গিয়ে লাইনে দিতে হবে, লাইনে দাঁড়াতে হবে। তারপর তার আগেররা যতক্ষণ না 2 মিনিট করে পাচ্ছে, ততক্ষণ সে কিন্তু কিছু করতে পারবে না, মানে তাকে আবার পিছনে গিয়ে লাইনে দাঁড়াতে হবে। তো ব্যাপারটা ঠিক সিম্পল এরকমই। তো রাউন্ড রবিন শিডিউলিং আমরা যখন ডিজাইন হয়েছিল, কোন ধরনের সিস্টেমের জন্য ডিজাইন হয়েছিল, এটা সব থেকে ইম্পর্টেন্ট। মোস্ট অফ দ্য টাইম ইন্টারভিউজ আর বাকি জায়গায় জিজ্ঞাসা করা হয় যে রাউন্ড রবিন কোন ধরনের সিস্টেমের জন্য ডিজাইন করা হয়। রাউন্ড রবিন মেনলি ডিজাইন করা হয় যেগুলো হচ্ছে টাইম শেয়ার্ড সিস্টেম। দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম শেয়ার্ড যে সিস্টেম গুলো আছে, সেই ধরনের সিস্টেম গুলোর কেসে আমরা রাউন্ড রবিন শিডিউলিং কে বেশি ইমপ্লিমেন্ট হতে দেখি। ঠিক আছে, টাইম শেয়ার সিস্টেম গুলো, এটা একদম নোট করে নিতে হবে ভালো করে। বিকজ আমরা পড়ে নি যে রাউন্ড রবিন কি, আমরা এটাও জেনে নিই রাউন্ড রবিন কিভাবে কাজ করে, কিন্তু অ্যাকচুয়ালি এর অ্যাপ্লিকেশনটা কোন জায়গায় সেটা কিন্তু আমরা কখনোই পড়ে দেখি না। তো এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, যে রাউন্ড রবিনের অ্যাপ্লিকেশন হচ্ছে বেসিক্যালি টাইম শেয়ার্ড সিস্টেম বা টাইম শেয়ারিং যে সিস্টেম গুলো, সেটার কেসে। এগেন এই রাউন্ড রবিন একদম সিমিলার, কার সাথে সিমিলার? এফসিএফএস এর সাথে সিমিলার। এফসিএফএস এর ব্যাপারে অলরেডি আমরা পড়ে এসেছি। এফসিএফএস হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ শিডিউলিং, যেটা অ্যাকচুয়ালি নন প্রিএমটিভ শিডিউলিং এর মধ্যে পড়ে। এই পার্টিকুলার রাউন্ড রবিন হচ্ছে এফসিএফএস এরই প্রিএমটেড ভার্সন। এফসিএফএস এ কোনো একটা প্রসেস একবার যদি রেডি কিউতে বা একবার যদি সিপিইউ কে পেয়ে যায়, বা সিপিইউ রিসোর্সেস কে একবার যদি পেয়ে যায়, যতক্ষণ না তার সিপিইউ টাইম কমপ্লিট হচ্ছে, ততক্ষণ কিন্তু ও কি করছে, সিপিইউ কে ধরে রেখে দিচ্ছে। যার ফলে স্টারভেশন বা কনভয় এফেক্ট, এই ধরনের যে প্রবলেমস গুলো, এইগুলো আমরা আসতে দেখি। কিন্তু রাউন্ড রবিনে কি হচ্ছে, যে যেই মোমেন্টে ও সিপিইউ কে নিচ্ছে, কিন্তু তার জন্য একটা প্রপার টাইম ইন্টারভাল ওকে দেওয়া হচ্ছে। যে টাইম ইন্টারভাল অবধি ও যদি এক্সিকিউট করতে পারে, দ্যাট গুড। আর যদি সেই টাইম ইন্টারভালে এক্সিকিউট না করতে পারে, তাহলে তাকে সিম্পলি প্রিএমটেড হয়ে যেতে হবে, হয়ে নেক্সট প্রসেসকে জায়গা করে দিতে হবে। দ্যাট ইজ দ্য বেসিক কনসেপ্ট। ওকে, তাহলে এবার আমরা সিম্পলি আরো কিছু যদি জানতে চাই এখান থেকে, যেরকম হচ্ছে যে পরীক্ষার সময় কোয়েশ্চেন করা হয় যে হোয়াট ইজ আ টাইম কোয়ান্টাম। টাইম কোয়ান্টাম হচ্ছে খুব সিম্পল, অলরেডি এখানে লেখা আছে, আমি লিখে রেখেছি, দ্য স্মল ইউনিট অফ টাইম ইজ কল্ড টাইম কোয়ান্টাম। বাট এটা লিখলে হবে না। টাইম কোয়ান্টামকে আমরা টাইম কোয়ান্টাম বা কখনো কখনো টাইম স্লাইস বলে থাকি। ঠিক আছে, এরকম এই যে উপরে যে অঙ্কটা দেওয়া আছে, এখানে একটা টাইম কোয়ান্টাম গিভেন আছে 4 মিলি সেকেন্ড। এই যে চারটা হচ্ছে এক একটা প্রসেসকে ম্যাক্স টু ম্যাক্স 4 মিলি সেকেন্ড করে দেওয়া হবে। যদি সে 4 মিলি সেকেন্ডের মধ্যে এক্সিকিউট করতে পারে তো ভালো, আর যদি সে 4 মিলি সেকেন্ডের মধ্যে এক্সিকিউট না করতে পারে, তাহলে তাকে প্রিএম্প্ট হয়ে যেতে হবে, আর নেক্সট প্রসেসকে সেই জায়গায় জায়গা করে দিতে হবে। তাহলে এই পার্টিকুলার টাইম কোয়ান্টাম কাকে বলে, আমি নিচে লিখে রেখেছি, সিপিইউ শিডিউলার যে অ্যাকচুয়ালি শিডিউল করে বা যে ডিসপ্যাচ করে, অ্যাকচুয়ালি প্রসেসকে সিপিইউর কাছে ডিসপ্যাচ করে, সেই পার্টিকুলার ডিসপ্যাচার কি করে, গোজ অ্যারাউন্ড দ্য রেডি কিউ এর কাছে যায়। যদিও রাউন্ড রবিন শিডিউলিং এ আমাদের যে রেডি কিউটা, সেটা ইজ নাথিং বাট আ সার্কুলার কিউ। আর আমরা সবাই জানি যে কিউ কোন অ্যালগোরিদম ফলো করে, কিউ সবসময় ফিফো অ্যালগোরিদমকে ফলো করে। ঠিক আছে, তাহলে এই পার্টিকুলার সার্কুলার কিউ থেকে কোন অর্ডারে ডেটা বেরোয়, ফিফো অর্ডারে ডেটা বেরোয়। ঠিক আছে, কোন একটা প্রসেস সেই যখন প্রথমবার রেডি কিউতে আসে, তাহলে সেই রেডি কিউতে ও টেল মানে যে যে কিউটা তার রেয়ার এন্ডে গিয়ে অ্যাড হয়, আর সিপিইউ আসে ফ্রন্টে যে আছে তাকে নেয়, নিয়ে তাকে সিপিইউর কাছে ডিসপ্যাচ করে দেয়। দিস ইজ দ্য সিম্পল এন্ড বেসিক মেকানিজম অফ রাউন্ড রবিন শিডিউলিং। তাহলে আশা করছি আমরা বুঝতে পারছি ধীরে ধীরে যে এই পার্টিকুলার ফিফো মেকানিজমটা কিভাবে কাজ করে। আমরা ডেটা স্ট্রাকচারে পড়েছি, ফিফোতে দুটো ফিফো মানে ফিফো যে কিউ যে ফিফো ব্যবহার করে, দ্যাট ইজ ফার্স্ট ইন ফার্স্ট আউট। সেখানে দুটো এন্ড থাকে, একটা ফ্রন্ট এন্ড একটা রেয়ার এন্ড। যত নতুন এলিমেন্ট বা নতুন প্রসেস যেগুলো আসবে, সেগুলো সবসময় রেয়ার এন্ডে, ডেটা সবসময় রেয়ার এন্ডে স্টোর হয়। এবারে যখনই কোনো একটা পার্টিকুলার প্রসেস তার টাইম কোয়ান্টাম ইউজ করে ফেলবে, তাকে গিয়ে কিন্তু আবার রেয়ার এন্ডে দাঁড়িয়ে যেতে হবে, যদি তার আরো সিপিইউ টাইম এক্সিস্ট করে। দ্যাট ইজ দ্য সিম্পল অ্যান্ড বেসিক আইডিয়া। তাহলে আমরা কি পড়ছিলাম, আমরা পড়ছিলাম যে টাইম কোয়ান্টাম কাকে বলে, সিপিইউ শিডিউলার গোজ অ্যারাউন্ড দ্য রেডি কিউ
allocating the CPU to each process for a time interval called time quantum। মানে সিপিইউ শিডিউলার প্রত্যেকটা প্রসেসের কাছে যায়, প্রত্যেকটা প্রসেসকে একটা টাইম কোয়ান্টাম মানে একটা টাইম স্লাইস বলতে পারি, সেই টাইম স্লাইসটা অফার করে, দিয়ে সেই অফার করা টাইম স্লাইসের ওপরে ওরা এক্সিকিউট করে। যদি না করতে পারে পুরোটা, নিজেদের যদি পুরো কমপ্লিট না করতে পারে, তাহলে তাকে বেরিয়ে এসে আবার টেল এন্ডে ফিফোতে জমা হয়ে যেতে হবে বা রেডি কিউতে ঢুকে যেতে হবে। তারপরে আবার যখন তার টাইম আসবে সে তখন এক্সিকিউট করতে পারবে। ইন জেনারেল অপারেটিং সিস্টেমের কেসে, ম্যাক্সিমাম অপারেটিং সিস্টেমের কেসে এই যে পার্টিকুলার টাইম কোয়ান্টামের ভ্যালুটা, এটা 10 মিলি সেকেন্ড থেকে 100 মিলি সেকেন্ডের ভেতরে হয়। ঠিক আছে, আমরা ম্যাথমেটিক্স বা আমরা যে অঙ্কগুলো করবো সেখানে আমরা খুব ছোট ছোট ভ্যালুজ নিয়ে করবো, যাতে আমাদের কনসেপ্টটা অ্যাকচুয়ালি ক্লিয়ার হতে পারে। ঠিক আছে, এবারে আমরা ডাইরেক্ট অঙ্কতে যাই। আমাদের যে অঙ্কটা দেওয়া আছে, তাহলে আমাদের যে অঙ্কটা দেওয়া আছে সেখানে আমাদের টোটাল তিনটে প্রসেস নিয়ে কাজ করতে হচ্ছে, একটা P1, একটা P2 এন্ড একটা P3। P1 এর যে বার্স্ট টাইম সেটা অলরেডি আমরা জানি, দ্যাট ইজ আ গিভেন, দ্যাট ইজ 20 মিলি সেকেন্ড, 3 মিলি সেকেন্ড আর 3 মিলি সেকেন্ড ফর P2 and P3 রেসপেক্টিভলি। আর টাইম কোয়ান্টাম অলরেডি আমার যে অঙ্কটাই গিভেন আছে, দ্যাট ইজ TQ, which is 4, দ্যাট ইজ 4 মিলি সেকেন্ড। ওকে, তো এটা ভেরি বেসিক, অলরেডি আমরা এই ধরনের অঙ্ক আগে করে এসেছি যেখানে আমরা এই জিনিসগুলোকে দেখেছি। কিন্তু আরেকটা যেটা, সেটা হচ্ছে এখানে একটা নতুন জিনিস শুধু অ্যাড অন, দ্যাট ইজ দ্য টাইম কোয়ান্টাম, মানে এই টাইম ইন্টারভালটা। ওকে, তো আমরা আরো অনেক নতুন জিনিস জানবো এইগুলো আমরা এই অঙ্কটা করে নেওয়ার পরে। সেটা হচ্ছে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু এই পার্টিকুলার অঙ্কে কোনো অ্যারাইভাল টাইম গিভেন নেই, তো আমরা জানি যে যদি অ্যারাইভাল টাইম গিভেন না থাকে, মানে কোন টাইমে প্রসেস গুলো এসছে, তখন অবভিয়াসলি অ্যারাইভাল টাইম অলওয়েজ আমাদের হোল্ড করে নিতে হয় 0। তাহলে তিনটে প্রসেসই এট এ টাইম কিন্তু এসছে, এটা আমরা ধরে নিচ্ছি, বিকজ অ্যারাইভাল টাইম গিভেন নয়। তাহলে 0th মিলি সেকেন্ডে কোন প্রসেস এসছে, অবভিয়াসলি আমি এটা বলেছি যে এটা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে চলে, আর এটা কি বাট উইথ প্রিএমশন। তাহলে একদম 0th মিলি সেকেন্ডে এসছে P1। এবার P1 কত দূর চলতে পারবে, P1 এর বার্স্ট টাইম হচ্ছে 20, তাহলে P1 এর টাইম কোয়ান্টাম দেওয়া আছে 4, তাহলে ও ম্যাক্সিমাম 4 অবধি কিন্তু ও যেতে পারবে। তাহলে ম্যাক্সিমাম ও কত অবধি গেল, ম্যাক্সিমাম ও গেল 4 অবধি। ঠিক আছে, কেন 4 অবধি গেল, বিকজ 4 তারপরে ওর কাছে আর অপশন নেই, বিকজ ওকে বেরিয়ে যেতে হবে। আমরা রাউন্ড রবিন শিডিউলিং ফলো করছি। তাহলে P1 ম্যাক্সিমাম গেল কত অবধি, P1 এর ছিল 20, এই যে P1 প্রথমে এসেছিল 20 নিয়ে, তো P1 কত অবধি গেল, P1 এর আর 16 বাকি আছে। এবার P1 এর আগে কে চলে এলো, যেহেতু P1 এক্সিকিউট করে গেল, এবার P1 এর আগে এই যে রেডি কিউতে অটোমেটিক্যালি পিছনে জমা হয়ে গেল। আমরা রেডি কিউটাকে এভাবে মেনটেন করবো যাতে আমাদের বুঝতে সুবিধা হয় যে কিভাবে প্রসেসটা এক্সিকিউট করছে। তাহলে ও রেডি কিউতে জমা হয়ে গেল একদম পিছন দিকে টেল এন্ডে। তারপরে চলে এলো P2। এবার P2 দরকার ছিল 3। এবার P2 যেহেতু 3 দরকার আছে, তাহলে বাট টাইম, অনেক অনেক স্টুডেন্টরা এখানে গন্ডগোল করে, P2 যেহেতু দরকার 3, কিন্তু P2 কে টাইম কোয়ান্টাম দেওয়া হয়েছে 4, তাহলে কি ওই যে যে টাইমটা সেটা কি নষ্ট হয়ে যাবে? না, কোনো প্রসেসের যদি গিভেন টাইম কোয়ান্টামের থেকে কম টাইম কোয়ান্টাম লাগে, তাহলে সেই প্রসেসটাই কিন্তু অবভিয়াসলি সিপিইউ কে রেসপন্স করে বা নিজে থেকে রিলিজ হয়ে যায়, বা ওই যে সিপিইউ কে রিলিজ করে দেয় সঙ্গে সঙ্গে। সঙ্গে সঙ্গে আমার যে ডিসপ্যাচার বা আমার যে রেডি কিউ, সে বুঝে যায় যে ওখান থেকে প্রসেস বেরিয়ে গেছে, তখন সঙ্গে সঙ্গে পরের প্রসেসকে কিন্তু পিক করেও ওখানে বসিয়ে দেয়। ঠিক আছে, যদি কোনো প্রসেসের গিভেন টাইম কোয়ান্টামের থেকে কম টাইম কোয়ান্টাম লাগে, তাহলে সেই কেসে কিন্তু ও নিজে থেকে রিলিজ হয়ে যায়। এরকম নয় যে ও বসে আছে যতক্ষণ না 4 টাইম কোয়ান্টাম হচ্ছে ততক্ষণ বেরোতে পারবে না, এরকম কোনো ব্যাপার নেই। তাহলে সিম্পলি ইমিডিয়েটলি কিন্তু কন্টেক্ট সুইচ হয়ে যায়, হয়ে পরের প্রসেস চলে আসে। তাহলে ওর লাগবে 3, তাহলে ও শেষ করলো 7-এ। তাহলে এখানে চলে এলো P2। আর যেহেতু P2 অলরেডি আমরা পেয়ে গেছি যে P2 কোন সময় শেষ করেছে, দ্যাট ইজ 7। তাহলে P2 যে কমপ্লিশন টাইম সেটা 7 আমরা এখানে লিখে দেবো, আমরা বলেছি অটোমেটিক্যালি লিখবো। এরপরে P2 যেহেতু এবার কমপ্লিট হয়ে গেছে, সঙ্গে সঙ্গে চলে এলো সেখানে P3 ও দরকার 3, তাহলে P3 ও আবার 3 মিলি সেকেন্ড টাইমের জন্য এক্সিকিউট করলো, দিয়ে ও কিন্তু 10-এ ফিনিশ করে দিল। অবভিয়াসলি এগেন P3 এরও কিন্তু 4 মিলি সেকেন্ড দেওয়া হয়েছিল P3 কে, কিন্তু P3 বলছে আমার 4 মিলি সেকেন্ড দরকার নেই। তাহলে P3 কত মিলি সেকেন্ড দরকার, 3 মিলি সেকেন্ড দরকার। তাহলে 3 মিলি সেকেন্ড এক্সিকিউট করলো, করে বেরিয়ে গেল। ঠিক আছে, এবার সঙ্গে সঙ্গে যে বেরিয়ে গেল, আর কোনো প্রবলেম নেই, আর এখান থেকে আমার কোনো প্রবলেম নেই। P3 যে কমপ্লিশন টাইম সেটাও কিন্তু আমরা পেয়ে গেছি, which is 10, সেটাও কিন্তু আমরা এখানে লিখে দেবো। এবারে এবারে আর কে পড়ে আছে, এবারে কিন্তু আমার রেডি কিউতে শুধু পড়ে আছে P1। কিন্তু অনেক সময় আমরা কি করি, আমরা জানি যে যেহেতু আর P1 পড়ে আছে, তাহলে তো আর কোনো প্রবলেম থাকার কথা না, তাহলে আমরা পুরোটাকে জাস্ট বাকি লিখে দেবো না, এরকম ব্যাপার নেই। আমরা কি করব, সিপিইউ কি করে, সিপিইউ কন্টিনিউয়াসলি চেক করতে থাকে কি কোনো নতুন প্রসেস সেই মোমেন্টে আমাদের যে রেডি কিউ সেখানে এসছে কিনা। তো অটোমেটিক্যালি ও প্রত্যেক চার টাইম কোয়ান্টাম ওয়াইজ ও কি করবে, ও যাবে গিয়ে চেক করবে যে নতুন কোনো প্রসেস রেডি কিউতে এসছে কিনা। যদি না থাকে তাহলে ও P1 কেই আবার ফরওয়ার্ড করে দেবে। তো এই পার্টিকুলার কাজটা কিন্তু কন্টিনিউয়াস ওয়েতে রিপিট হতে থাকবে। ঠিক আছে, মানে
মানে প্রত্যেক 4 টাইম কোয়ান্টাম ওয়াইজ একটা করে কন্টেক্সট সুইচ হবে, প্রত্যেক ওই জন্যই কিন্তু কম যত কম আমরা টাইম কোয়ান্টাম নেব, আমার অপারেটিং সিস্টেম বা আমার এই পার্টিকুলার প্রসেসগুলোকে শিডিউল করার জন্য যে কন্টেক্সট সুইচ সেটা কিন্তু আরো বেশি পরিমাণে বাড়তে থাকবে। তো ওই জন্য চেষ্টা করা হয় যে লার্জার টাইম কোয়ান্টাম নিয়ে কাজ করা, যাতে কন্টেক্সট সুইচ কম হয়, একেবারে কেউ এক্সিকিউট করে যেতে পারে। তাহলে তাহলে এই 10-এর পরে আমার কে এলো, P1 আবার এলো। P1 কত অব্দি এক্সিকিউট করলো, P1 এক্সিকিউট করলো 14 অব্দি। P1 14 এক্সিকিউট করার পরে দেখলো যে কোনো নতুন প্রসেস এসছে কিনা, তাহলে আসেনি, তাহলে P1 আবার এসে গেল, এসে P1 18 অব্দি এক্সিকিউট করলো। তারপর আবার P1 এলো, তারপর আবার P1 এলো, P1 এর টোটাল বাকি ছিল 16, তাহলে P1 আবার এলো, P1 22 অব্দি এক্সিকিউট করলো, ঠিক আছে। তাহলে 10 থেকে 14 একটা টাইম কোয়ান্টাম গেল। P1 এর টোটাল দরকার ছিল 16, তাহলে 10 থেকে 14 একটা টাইম কোয়ান্টাম, 14 থেকে 18 একটা টাইম কোয়ান্টাম, 18 থেকে 22 আর একটা টাইম কোয়ান্টাম, ঠিক আছে। তারপরে P1 আবার তারপরে আবার এলো, P1 আবার এসে দেখলো P1 যে আমার হচ্ছে 26 টাইম কোয়ান্টামে গিয়ে কিন্তু ও শেষ হয়ে গেল। তাহলে কি আর ওর টাইম কোয়ান্টাম বাকি আছে? P1 এর টোটাল বাস টাইম ছিল 20, P1 এর টোটাল বাস টাইম ছিল 20, অ্যাকচুয়ালি P1 এর বাস টাইম ছিল 20, আমরা 20 ধরেও কাজ করতে পারি। অ্যাকচুয়ালি আগের যে অঙ্কটা ছিল সেখানে 24 দেওয়া ছিল, দ্যাটস ওয়াই এখানে একটা ঘর আমাদের এক্সট্রা বানানো আছে। তো আমাদের সিম্পলি যতটা লাগবে ততটাই আমরা ইউজ করব, যতটা লাগবে না তাকে আমরা রিলিজ করে দেবো। তার মানে P1 কিন্তু নিজের যে টাইম কোয়ান্টাম সেটা কমপ্লিট করে ফেলেছে, আর P1 এক্সিটও করে গেছে। কেন কি আমরা অলরেডি দেখতে পাচ্ছি এখানে প্রথমে P1 4 এখানে করেছিল, তারপরে P1 4 এখানে করলো 12, 4 এ 16, ঠিক আছে। 4, 4 এ 8, 4 এ 12, 4 এ 16 আর তারপর 4 এ 20। তাহলে এই 20 টাইম কোয়ান্টাম কিন্তু P1 অ্যাচিভ করতে পেরেছে, মানে 20 নিজের যে সিপিইউ টাইম সেটা অ্যাচিভ করতে পেরেছে থ্রু দিস ইন্টারভালস। তো তার মানে ওর যে কমপ্লিশন টাইম সেটা গিয়ে দাঁড়ালো কিন্তু আমার 26 এ গিয়ে। তাহলে রেডি কিউ থেকে কিন্তু P1 আর নেই, যেহেতু P1 আর রেডি কিউতে নেই তাহলে P1 কে আমরা ওখান থেকে সিম্পলি ইরেজ করে দিলাম। তাহলে এবারে এবার যদি একটুখানি আমরা কটা জিনিস অ্যানালিসিস করি যে কতবার কনটেক্সট সুইচ হয়েছে, কনটেক্সট সুইচ কভার হয়েছে, যদি এটা আমরা একটুখানি চেক করি। কেন কি কনটেক্সট সুইচ দ্য ইম্পর্টেন্ট পার্ট, বিকজ কনটেক্সট সুইচিং এর সময় আমাদের কি হবে, কনটেক্সট সুইচ আমাদের বলে যে আমাদের যে টাইম কোয়ান্টামটা আমরা ধরে রেখেছি সেটা কি বেস্ট নাকি সেটা আরো আরো বাড়াতে লাগবে। তো আমরা আমরা কবার কনটেক্সট সুইচ করেছি একটুখানি আমরা দেখি। প্রথমে P1 এখানে একবার কনটেক্সট সুইচ করেছে, তারপর P2 এখানে একটা কনটেক্সট সুইচ হয়েছে, P3 এখানে 4 বার, 5 বার, 6 বার, তাহলে 6 বার টোটাল আমার কনটেক্সট সুইচ হয়েছে। কখনো কখনো ম্যাথামেটিক্যাল পার্সপেক্টিভে এই ধরনের অঙ্কগুলো জিজ্ঞাসা করা হয়, তো এটা আমরা জাস্ট জেনে দিলাম যে কতবার কনটেক্সট সুইচ হয়েছে টোটাল। তাহলে একবার P1, তারপর P2 তে একবার, P3 তে একবার, যতগুলো লাইন আমরা ন্যাট চার্টে বানাবো ততবার কিন্তু কনটেক্সট সুইচ হবে। এবারে আমরা চলে যাব টিএটি বার করতে। আমরা সবাই জানি যে টার্ন অ্যারাউন্ড টাইম কি, টার্ন অ্যারাউন্ড টাইম হচ্ছে যে সিপিইউ তে মানে রেডি কিউতে আসা থেকে এক্সিট করে যাওয়া অবধি যে টাইমটা সেটাকে বলি আমরা টার্ন অ্যারাউন্ড টাইম। তাহলে টার্ন অ্যারাউন্ড টাইমকে আমরা কি করে বার করবো, যেহেতু আমরা টিএটি ফর্মুলা অলরেডি এখানে লিখে রেখেছি, দ্যাট ইজ সিটি মাইনাস এটি। টিএটির ফর্মুলা অলরেডি আমাদের জানা আছে সিটি মাইনাস এটি, যেহেতু এই অঙ্কে কোনো সিটি নেই, এই অঙ্কে কোনো এটি নেই, অ্যারাইভাল টাইম নেই, সব অ্যারাইভাল টাইম 0। যদি কোনো অঙ্কে অ্যারাইভাল টাইম গিভেন না থাকে, যদি কোনো অঙ্কে অ্যারাইভাল টাইম গিভেন না থাকে, সেই কেসে কমপ্লিশন টাইমটাই কিন্তু টিএটি হয়ে যায়। কেন কি অ্যারাইভাল টাইম তো 0, তো কমপ্লিশন টাইমের সাথে যা বিয়োগ করবো তাই আসবে। তাহলে আমরা কিন্তু এখানে আমাদের যে কমপ্লিশন টাইম সেটাই কিন্তু আবার এখানে লিখে দিচ্ছি। কেন কি 26 মাইনাস 0 0, 7 মাইনাস 0 0 অ্যান্ড 10 মাইনাস 0 0। এবার লাস্ট আমরা বার করবো ওয়েটিং টাইম। ওয়েটিং টাইম আমরা কিভাবে বার করবো, ওয়েটিং টাইমের ফর্মুলা আমরা সবাই জানি যে মাইনাস টিএটি মাইনাস বাস টাইম, ঠিক আছে। কেন, বিকজ টিএটির ভেতরে কি থাকে, টিএটির ভেতরে কমপ্লিশন, টিএটির ভেতরে ওয়েটিং টাইমও থাকে, আবার টিএটির ভেতরে বাস টাইমও থাকে। কিন্তু টিএটির ভেতর থেকে যদি আমরা এই যে আমরা ফর্মুলাটা এখানে দেখতে পাচ্ছি অলরেডি, যে টিএটির ভেতর থেকে যদি আমরা বাস টাইমকে মাইনাস করে দিই, উই গট দ্য ওয়েটিং টাইম। তাহলে তাহলে আমরা আরেকবার এখানে জাস্ট লিখে দিই যে টিএটির ডাব্লিউটির ফর্মুলা কি, ডাব্লিউটির ফর্মুলা হচ্ছে অলরেডি আমি আগের ভিডিওতে বলেছি, টিএটি মাইনাস বাস টাইম। কেন কি আমার দরকার ওয়েটিং টাইম, ও কতক্ষণ এক্সিকিউট করেছে সেটা নিয়ে আমার কোনো জানা দরকার, বিকজ সেই সময় তো অলরেডি সিপিইউ কেও পেয়ে গেছে। তাহলে সিপিইউ কে পাইনি কতক্ষণ, ওয়েট করছিল কতক্ষণ, তার জন্যই কিন্তু আমাকে টিএটির ভেতর থেকে বাস টাইমটাকে বাদ দিতে হবে বা সিপিইউ টাইমকে বাদ দিতে হবে, বাকি যে সময়টা সেটা কিন্তু ও ওয়েট করেছিল। তাহলে আমরা বাদ দিই, তাহলে 26 মাইনাস এর বাস টাইমটা ছিল 20, তাহলে এর ওয়েটিং টাইম গিয়ে দাঁড়িয়েছে 6, ঠিক আছে। তাহলে এর ওয়েটিং টাইম গিয়ে দাঁড়িয়েছে 6, যদিও এখানে একটু এদিক ওদিক ফ্র্যাকশন থাকে ওই কনটেক্সট সুইচিং, যেটাকে আমরা অ্যাকচুয়ালি প্রাইমারিলি ইগনোর করি। তারপরে হচ্ছে 7 মাইনাস 3 which is 4, and the final one is 10 minus 3 and that is 7। তাহলে আমরা তিনটের কিন্তু আমরা ওয়েটিং টাইম পেয়ে গেলাম।
এবারে আমাদেরকে কি বার করতে হয়, এবারে আমাদেরকে বার করতে হয় অ্যাভারেজ টিএটি। এবারে আমাদের বার করতে হবে অ্যাভারেজ টিএটি। অলরেডি অ্যাভারেজ টিএটি আমরা জানি যে টোটাল টিএটি, তাহলে আমাদের টিএটির ভ্যালু কি কি ছিল, 26 প্লাস 7 প্লাস 10 ডিভাইডেড বাই নাম্বার অফ প্রসেস, কতগুলো প্রসেস ছিল, দ্যাট ইজ 3। তাহলে 26 প্লাস 10 36, 36 প্লাস 7 হাউ মাচ, 4 ওদিকে 3 ওদিকে মানে 43 ডিভাইডেড বাই 3। আশা করছি সবার ব্যাপারটা বোঝা যাচ্ছে ধীরে ধীরে। তাহলে এবার 3কে দিয়ে যদি আমরা এটা ভাগ করি তাহলে আমরা কত পড়ে থাকছে, 3 একে 3। আমরা এই ক্যালকুলেশনটা একটু ধীরে সুস্থে করবো যাতে আমাদের ক্যালকুলেশনটা একটা ঠিকঠাক জায়গায় আসে। 3 একে 3 13, 3 4 12, তারপরে আবার 3 4 12, তারপরে 1 এলো, তারপর 3 তারিখে 9, 14.3 মিলি সেকেন্ড মতো আমার গিয়ে দাঁড়ালো আমার অ্যাভারেজ টিএটি। তাহলে আমার অ্যাভারেজ টিএটিটা কত গিয়ে দাঁড়ালো, 14.3 মিলি সেকেন্ড। ওকে, কিন্তু আমাদের অ্যাকচুয়ালি আমাদের বার করতে হয় অ্যাভারেজ ওয়েটিং টাইম, আমরা বার করবো অ্যাভারেজ ওয়েটিং টাইম। তাহলে এর অ্যাভারেজ ওয়েটিং টাইমটা আমার কত গিয়ে দাঁড়াবে সেটাও আমরা এখানে একটুখানি ক্যালকুলেট করে নিই অ্যাভারেজ ওয়েটিং টাইমটা। তাহলে জাস্ট মিনিট, অ্যাভারেজ ওয়েটিং টাইমটা আমরা ক্যালকুলেট করি, দ্যাট ইজ অ্যাভারেজ ওয়েটিং টাইম। খুব সিম্পল, অ্যাভারেজ ওয়েটিং টাইম হবে যে টোটাল, আমরা ওয়েটিং টাইমটাকে যদি টোটাল করি আমরা তাহলে কত পাচ্ছি, 6 প্লাস 4 10, 10 প্লাস 7 17। তাহলে আমরা এখানে লিখে দেবো 17 ডিভাইডেড বাই কতগুলো প্রসেস, 3টে। তাহলে আমাদের কত গিয়ে দাঁড়াবে, 3 5 15, 15 করলে 2, দেন 0.3618, 3 6 18, আবার 0.2, তাহলে 5.66 মিলি সেকেন্ড মতো। তাহলে আমার যে ওয়েটিং টাইমটা সেটা গিয়ে দাঁড়ালো কত, আমার যে ওয়েটিং টাইমটা সেটা গিয়ে দাঁড়ালো 5.66 মিলি সেকেন্ড। তাহলে এটাই হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার। অনেক সময় অনেক টিচার্স পরীক্ষার সময় টিএটিটা ওয়ার করতে দেয়, দ্যাট ইজ 14.3 মিলি সেকেন্ড। তাহলে এই হচ্ছে আমার রাউন্ড রবিন শিডিউলিং এর অঙ্ক। এবার এই কেসে ছোট ছোট 2-3টে টপিক বলে রাখি যে সিপিইউ এখানে যেগুলো মাথায় রাখতে হয় সেটা হচ্ছে প্রত্যেকটা প্রসেসকে একটা টাইম ইন্টারভাল দেওয়া হয়। এখানে টাইম ইন্টারভালটা হচ্ছে বা টাইম কোয়ান্টামটা হচ্ছে 4, কখনো কখনো 1 2 3 এরকম ভ্যারি করে। এবারে আমাদের যে যে এই পার্টিকুলার রাউন্ড রবিন শিডিউলিং এর জন্য যে রেডি কিউটা ব্যবহার করা হয় সেই রেডি কিউটা অলওয়েজ একটা সার্কুলার কিউ হয়, আমরা অলরেডি পড়েছি এই যে রেডি কিউটা অলওয়েজ একটা সার্কুলার কিউ হয়। আর কিউ মানেই আমরা সবাই জানি যে ফার্স্ট ইন ফার্স্ট আউট অর্ডার ফলো করবে। এবারে প্রত্যেকটা প্রসেস সবসময় টেল এন্ড বা বলতে পারি রেয়ার এন্ডে গিয়ে জমা হয়। সিপিইউ এক একটা প্রসেসকে ফ্রন্ট থেকে কালেক্ট করে দিয়ে সেটাকে ডিসপ্যাচ করে কার কাছে, ডিসপ্যাচ করে আমাদের সিপিইউর কাছে, যে যাতে সে তার সেই পার্টিকুলার টাইম ইন্টারভালটায় কাজ করতে পারে। এবার কোনো প্রসেস যদি তার টাইম ইন্টারভালকে কমপ্লিট করে নেয়, যে সেই টাইম ইন্টারভালের মধ্যে যদি সে তার নিজের কাজ কমপ্লিট না করতে পারে তাহলে সেই সময় সিপিইউ একটা ইন্টারাপ্ট কল করে আর সেই টাইম ইন্টারভাল পর তাকে বার করে নিয়ে আসা হয়। ঠিক আছে, এবারে সে যদি তার ভেতরে নিজের কাজ কমপ্লিট করে ফেলতে পারে দ্যাট ইজ গুড, কোনো প্রবলেম নেই, সে অটোমেটিক্যালি রিলিজ হয়ে যায় আর রেসপন্স করে দেয় যে আমি রিলিজ হয়ে যাচ্ছি, অটোমেটিক্যালি পরের প্রসেস লোড হয়ে যায় সিপিইউর কাছে। ঠিক আছে, তো এই হচ্ছে সিম্পল কনসেপ্ট এর কেসে। তো আমাদের চেষ্টা করতে হয় যে যতটা কম সংখ্যক হচ্ছে তো কনটেক্সট সুইচিং এর মধ্যে কাজটা করা হয় তার জন্য আমাদের টাইম কোয়ান্টাম আরো বাড়াতে হবে। তো ডিপেন্ড করে যে আমরা কিভাবে এটা করব। আমাদের পরীক্ষার সময় যেরকম টাইপের কোয়েশ্চেন দেওয়া থাকবে সেই ওয়াইজ কিন্তু আমরা অ্যাকর্ডিংলি কাজ করব। ওকে, তাহলে খুব সিম্পল অ্যান্ড বেসিক ওয়েতে এটা বোঝালাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ভেরি